আলাইকুম। আমি ফারজিন আলম জিয়া, পড়াশোনা করছি কুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রিপল ডিপার্টমেন্টে। সো আজকে এই ম্যাগনেটিজম চ্যাপ্টারটা অনেক বড়, কিন্তু এর একটা আমার কাছে একটা ভালো লাগে এই টপিকটা, যে আমরা অনেক সময় মোটর বা এগুলা কেন ঘুরে, মানে একটা কুণ্ডলীগুলো কিভাবে কাজ করে, বৈদ্যুতিক কুণ্ডলীগুলো কিভাবে কাজ করে, সেটার ম্যাগনেটিজমটা আর এটা যে ফাইনাল ইকুয়েশনটা সেটা আমরা একটু বের করব। সো আশা করি সবাই সাথে থাকবে ইনশাআল্লাহ। তো শুরু করি। তো আমরা যারা একটু জানি ম্যাগনেটিজম সম্পর্কে বা ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফোর্সগুলো নিয়ে, তো তাদের ক্ষেত্রে এই সূত্রটা খুবই পরিচিত একটা সূত্র, যে ম্যাগনেটিক ফোর্স এফ এম ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে তড়িৎ প্রবাহ। তো এটা তো বিভিন্ন ভাবে প্রকাশ হয়, হচ্ছে যে চার্জের উপর কি প্রভাব, সেটা হচ্ছে ভি ভেক্টর ক্রস ভি ভেক্টর। এটা হচ্ছে যে একটা বিন্দু চার্জের উপর ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক লাইন ফিল্ড সেটা কি পরিমাণ ইফেক্ট ফেলে সেটা আমরা এই সূত্রটা দিয়ে বের করতে পারি। কিন্তু এখন আমরা আলোচনা করতেছি হচ্ছে একটা ইলেকট্রিক ওয়্যারের কুণ্ডলী, বা যেটাকে কুণ্ডলী বলে পরিচিত। তো এই কুণ্ডলীগুলোতে বিদ্যুৎ যখন প্রবাহিত হয় তখন তো এটা চারপাশে তড়িৎ প্রবাহ, এটা কিন্তু এরকম না, এটা হচ্ছে একটা স্কয়ার শেপ বা বর্গ আকৃতির, এবং এইটা এই প্লেনের সাথে কিন্তু সমান্তরাল ভাবে আছে। এটা মনে রাখতে হবে যে আমরা যদি এই পাশে এইখানে নর্থ পোল থেকে এই পাশে সাউথ পোলে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করা হয়, তাহলে এটা কিন্তু এই প্লেনের সাথে কি আছে, সমান্তরালে আছে বা 0 ডিগ্রি কোণ করে অবস্থান করছে। এটা হচ্ছে প্রিলিমিনারি স্টেট। তারপর আরো বিভিন্ন কন্ডিশন দিয়ে আরো বিভিন্ন শর্ত আসবে ইনশাআল্লাহ। তো Fm q * v ভেক্টর * ক্রস v ভেক্টর। এখন ইলেকট্রিক ওয়্যারের ক্ষেত্রে এই ইকুয়েশনটাই আসে, আমরা প্রমাণ করতে পারি যে Fm ভেক্টর = I * L ভেক্টর ক্রস v ভেক্টর। এখানে একটু পরিচয়গুলো বলি। I হচ্ছে যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা, আর L ভেক্টরটা হচ্ছে যেই বরাবর তড়িৎ ভেক্টর হচ্ছে সেই বরাবর যে দূরত্বের যে ভেক্টর, মানে এটাকে রেখা ভেক্টরও বলতে পারি আমরা। আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড না, ম্যাগনেটিক ফিল্ড, এটার গুণফল। তো আমরা যেহেতু এখানে ওয়্যার নিয়ে আলোচনা করতেছি, আমাদের এই ইকুয়েশনটা আপাতত লাগবে না, আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। সো এটাকে যদি আরেকটু ভাঙি, আমরা জানি ভেক্টর গুণনের সূত্র অনুযায়ী জানি যে I L V sin থিটা, যেখানে থিটার পরিচয় হচ্ছে কি, এখানে থিটা সমান হচ্ছে যে L ভেক্টর ইনটু V ভেক্টরের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। এখন তড়িৎ প্রবাহ হচ্ছে একটা স্কেলার রাশি, আর এই রেখা ভেক্টরটাকে যদি আমরা ভেক্টরে প্রকাশ করতে চাই, তাহলে সেই ভেক্টরটাকে প্রকাশ করার জন্য আমাদের তড়িৎ প্রবাহের সাহায্য নেওয়া লাগবে। যে দিক বরাবর তড়িৎ প্রবাহ হইতেছে সেই বরাবর আমরা ভেক্টরটাকে চিন্তা করব, সেটা হচ্ছে রেখা ভেক্টরটাকে। কেন এটা চিন্তা করা লাগে, যে আমরা তড়িৎ এই I বা তড়িৎ প্রবাহ হচ্ছে এমন একটা রাশি যার নিজস্ব কোনো ভেক্টর নাই, সে নিজে ভেক্টর না, বাট সে অন্য কাউকে ভেক্টর রাশি প্রকাশ করতে সাহায্য করে, অন্য কোনো রাশির দিকটাকে বলে দেয়। এইটা হচ্ছে তড়িৎ প্রবাহ I। তড়িৎ প্রবাহ কিন্তু কখনোই ভেক্টর রাশি না, সেটা স্কেলার। তো এখানে আমাদের প্রত্যেকটা দৈর্ঘ্য বা অংশ কি রেখা ভেক্টর হিসেবে আমরা চিন্তা করব। যেমন ক্ষেত্রফল ভেক্টর হয়, রেখা ভেক্টর হয়, আয়ত ভেক্টর হয়, বিভিন্ন কিছু হয়। সো এই হিসাবে আমরা, এটা হচ্ছে রেখা ভেক্টরগুলো, একটা দৈর্ঘ্য হচ্ছে L, একটা L দৈর্ঘ্যের এই পাশে, আর এটা হচ্ছে V দৈর্ঘ্যের, মানে এটা আয়তাকার ধরতে পারি, আমরা বর্গাকারও ধরতে পারি। সো বর্গাকার না, এটাকে আমরা স্কেল আয়তক্ষেত্র হিসেবে ধরলাম। সো তার এই পাশে দৈর্ঘ্য হচ্ছে L, আর এই পাশেটা কি V দৈর্ঘ্যের। তো ইকুয়েশন তো এটা। এখন আমাদের এখানে ম্যাগনেটিক ফিল্ডগুলো কি হইতেছে, ম্যাগনেটিক লাইনগুলো এই পাশ থেকে এই পাশে যাইতেছে, সবগুলো সমান্তরালে যাইতেছে। এখন এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে এখানে যে তড়িৎ প্রবাহ হইতেছে সেটার দিকের উপর ভিত্তি করে আমরা ফোর্সগুলো বের করব। সো এটা যদি আমরা এক নং ইকুয়েশনের লাইন ধরি, এই যে এটা এই ওয়্যারটা, তারপর এটাকে ধরলাম 2, আর এটাকে আমি ধরলাম হচ্ছে 3, আর এটা হচ্ছে আমার 4 নাম্বার লাইন। এখানে 4টা লাইন হইছে। তো এই প্রত্যেকটা লাইন বরাবর কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্টের কারণে কি পরিমাণ ফোর্স তৈরি হইতেছে সেটা একটু অ্যানালাইজ করি। তো আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, এখানে লিখি, নিচের দিকে লিখি যে 1 নং বরাবর 1 নং লাইনে, যেটাকে আমি 1 নং লাইনে বলছি, সেখানে যদি F1 টা বের করি, সেই F1 এর মান আসবে কত, I তো তড়িৎ প্রবাহ, পুরা সার্কিটের ভিতরে L তড়িৎ প্রবাহ, I দৈর্ঘ্য যেহেতু L, B হচ্ছে এখন sin থিটা হচ্ছে থিটা এবং এটার মধ্যবর্তী কোণ। ম্যাগনেটিক ফিল্ডগুলো কি করতেছে, ম্যাগনেটিক ফিল্ডের রেখাগুলো এইভাবে যাইতেছে, তার মানে এটা এই যে এরকম লাইনগুলো সমান্তরালে অসংখ্য রেখা যাইতেছে, এখানে অসংখ্য রেখা যাইতেছে, ঠিক আছে। এর সাথে এটার দিক কি হবে, 180 ডিগ্রি, কারণ এর বিপরীত দিকে ক্লিয়ার করে। সো এটা হচ্ছে sin 180 ডিগ্রি।
সো আমরা জানি যে sin 180 ডিগ্রির মানে এখানে 0 হবে। সো আলটিমেটলি টোটালটা কত হবে? 0 নিউটন হবে। এটা এই তারের 1 নং তারের উপর। দেন আমরা আসব 2 নং লাইন। 2 নাম্বার লাইনে যদি আমরা চিন্তা করি F2 হিসাব করি, 2 নং লাইনটা কি আছে? এটার সাথে এটা যদি এইভাবে যায়, ধরো ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এভাবে যাইতেছে আর আমার যে তড়িৎ প্রবাহটা এইদিকে যাইতেছে, আলটিমেটলি অ্যাঙ্গেল কত এখানে? 90 ডিগ্রি। সো এখানে তখন আমরা লিখব I, আর এই ক্ষেত্রে দৈর্ঘ্যটা কিন্তু B, এই পাশের দৈর্ঘ্য কি B। তো এটা হলো IVV sin 90 ডিগ্রি, এবং এটার মান আসতেছে শুধুমাত্র IVV নিউটন। আমরা রেখে দিলাম এই পাশের মানটা এইভাবে রেখে দিলাম, সরি খেয়াল করুন। এত নিউটন, 90 sin 90 ডিগ্রির মান কত? 1। এখন আসতেছে হচ্ছে 3 নম্বরে। 3 নাম্বার লাইন বরাবর যদি 3 নং লাইনে যদি F3 ক্যালকুলেট করি, তাহলে এই তড়িৎ প্রবাহ হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের যে লাইনগুলো সেগুলো যাইতেছিল এইবারে, এবং এই তড়িৎ প্রবাহটা এইভাবে হইতেছে। এইজন্য এখানে যে রেখা ভেক্টর সেটা ঠিক কবে হবে? কত? 0 ডিগ্রি বরাবর, মানে এই তড়িৎ প্রবাহের দিক আর ম্যাগনেটিক লাইনের দিক কি একই দিকে। তো এই হিসাবে I, এবং এই ক্ষেত্রে দৈর্ঘ্যটা কিন্তু এখানে দৈর্ঘ্যটা কিন্তু এটার সমান, মানে L, IL V sin 0 ডিগ্রি। তো sin 0 ডিগ্রি মান যেহেতু 0, তো আলটিমেটলি টোটালটা কি হবে? 0 নিউটন। তো আমরা এই লাইন বরাবর কোনো ফোর্স পাই নাই, এখানে পাইছি, এখানে পাই না, আবার এখানে কি পাবো সেটা লক্ষ্য করি। সেটা হচ্ছে 4 নং লাইন বরাবর, সেটা হচ্ছে আমার F4, সেটা হচ্ছে I, এবং এই বরাবর দৈর্ঘ্য হচ্ছে আমার BV। এটা হচ্ছে ইকুয়েশন যেটা আমি বলছিলাম, এই যে ILB sin θ ইকুয়েশন করতেছি। সো প্রতিবার আমি FM এর যখন মান বের করব তখন ইকুয়েশন কিন্তু ILB sin θ মান নিয়ে কাজ করতেছি, আমার দিকের কোনো দরকার নাই, বাট এই বের করার জন্য থিটার মানটা বের করা লাগবে। তো এই ক্ষেত্রে কোণ কত হবে? এইদিকে এখানে ম্যাগনেটিক লাইনগুলো এইদিকে যাইতেছে, তড়িৎ প্রবাহ নিচের দিকে আসতেছে, আলটিমেটলি কোণ কত? 90 ডিগ্রি। এই ক্ষেত্রে 90 ডিগ্রি হইতেছে। সো এই ক্ষেত্রে কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবং এখানে আসছে কত? IVV নিউটন। তার মানে আমরা এখন এই যে এখানে একটা কুণ্ডলী ছিল, তার এই পাশে দুই পাশে দুইটা চুম্বক ক্ষেত্র স্থাপন করছি। এখন আমরা 1 নং লাইন বরাবর ফোর্স বের করছি, 2 নং লাইন বরাবর, 3 নং লাইন বরাবর, 4 নং লাইন বরাবর, এবং প্রথম এবং তৃতীয় লাইন, এই যে এই লাইন এবং এই লাইন বরাবর আমি পাইছি কি? ফোর্স 0। কিন্তু এগুলো তো হচ্ছে সবগুলা মান, এগুলা সব নাম, এগুলো হচ্ছে সবগুলা এর মান, ঠিক আছে? এই যে সরি আমাদের এখানে হচ্ছে ফোর্সগুলোর মানে আমরা বের করছি। আচ্ছা এখানে এটা মনে দেখা যাবে না তোমাদের, সো এটা একটু উপরে দিই। আচ্ছা 4 নং এ যে ইকুয়েশনটা পাইছি সেটা আমি এখানে লিখি। এটা এই 4 নংটা হয়তো দেখা যায় না আমার এখানে ডিসপ্লেতে। সো এখানে যদি লিখি, এই পাশে এটা মুছে দিই, হ্যাঁ এই পাশে মুছে। 4 নং এর ইকুয়েশনটা কি আমি একটু দ্রুত লিখি। 4 নং বরাবর পাইছি হচ্ছে 4 নং লাইন, সেখানে পাইছি হচ্ছে F4, সেটা হচ্ছে IL 4 নং লাইন তো এটা না, তাহলে I স্মল এর B P sin 90 ডিগ্রি সমান হচ্ছে কত? IVV নিউটন। বুঝতে পারছো? এই যে ম্যাগনেটিক লাইনের দিক কিন্তু একবার দেখাইছি, সেটা হচ্ছে এই পাশ বরাবর। তুমি আরেকটা দেখাইতে পারো যে এই পাশ বরাবর ম্যাগনেটিক লাইনের দিক। সো এটা হচ্ছে প্রথম লাইন, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সো এখানে দুইটা জায়গায় আছে, আর বাকিগুলোতে ফোর্স নাই। যেখানে বল নাই সেখানে তো বলের দিক বের করার আমার কোনো দরকার নাই। সো এইজন্য আমি এই যে দুইটা লাইন আছে, এই লাইন আর এই লাইন বরাবর আমার কোনো এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই তারের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারতেছে না। তো এই দুইটা লাইন যদি আমরা মুছে দেই, এই দুইটা লাইন দরকার নাই। এই দুইটা বরাবর যেহেতু ফোর্স আছে আমার, 2 নং এবং 4 নং লাইন বরাবর যেহেতু ফোর্স আছে, তাদের দিকটা বের করতে হবে। সো এটা দুইটা বের করার জন্য আমরা জানি যে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম আছে, যে নিয়মের মাধ্যমে আমরা বের করতে পারি যে এই ফোর্সগুলা কোন দিকে কাজ করতেছে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা একটু বলি। এটা হচ্ছে আমার যদি হাত হয়, বলতেছে বাম হাতের এই যে এটা হচ্ছে আমাদের মধ্য আঙ্গুল বা মিডল ফিঙ্গার। এই মিডল ফিঙ্গারের দিকে থাকবে হচ্ছে তড়িৎ প্রবাহের দিক বা পজিটিভ চার্জ ক্যারিয়ার যেদিকে আছে। কি বলছি? মাঝখানের যে আঙ্গুলটা আছে সেখানে থাকবে হচ্ছে মিডলের দিকে থাকবে হচ্ছে তড়িৎ প্রবাহের দিক অথবা পজিটিভ চার্জ কেয়ার করতেছে এরকম রাশি। তো তড়িৎ প্রবাহ যেহেতু আমরা জানি পজিটিভ চার্জের এই ধরনের প্রবাহ, কারণ আমরা জানি ইলেকট্রন প্রবাহ করে, কিন্তু এই আয়ের প্রবাহটাকে আমরা পজিটিভ চিন্তা করে
এই বরাবর আমরা রাখবো হচ্ছে মিডল আঙ্গুল বরাবর রাখবো হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ VI এবং ইনডেক্স ফিঙ্গার যেটা এই আঙ্গুল বরাবর থাকবে হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। বাকি যে বৃদ্ধাঙ্গুল থাকবে সেটা আমাকে ওই ফোর্সটা কোন দিকে কাজ করতেছে সেটার দিক নির্দেশ করবে, ঠিক আছে। তো এই হিসাবে যদি আমি সাপোর্ট করি, লক্ষ্য করো আমার এটা তো বোর্ড, এটা আমার বোর্ড, এটা হচ্ছে 2D ডায়াগ্রাম, আমি একটু 3D তে কাজ করতে হবে। এইজন্য তড়িৎ প্রবাহ যদি এইদিকে হয় আর ফিল্ড যাইতেছে এইদিকে, তাহলে বিষয়টা এইভাবে চিন্তা করা যায় না। এই যে দেখো বিষয়টা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড এই যে আমার এই যে আঙ্গুল, এই আঙ্গুল তড়িৎ প্রবাহ ম্যাগনেটিক ফিল্ডের দিকে যাইতেছে আর এটা তড়িৎ প্রবাহের দিকে যাইতেছে। বাকি একটা আঙ্গুল আছে, সেটা কি? এটা হচ্ছে আমার এই বৃদ্ধাঙ্গুল। আর এটা কোন দিকে যায়? এটা বোঝাচ্ছে যে ফিল্ডটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। আর নিচের দিকে কোনো কিছু যখন কাজ করে তখন সেটাকে F ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এইজন্য আমি বলতেছি যে এই পাশে যে বলটা কাজ করতেছে সেটা ভিতরের দিকে, এটা ভিতরের দিকে। আর এখানে যেটা কাজ করতেছে সেটা একটু লক্ষ্য করি, এখানে আমার তড়িৎ প্রবাহ হইতেছে এই পাশে, ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে কোন দিকে? এই দিকে। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিক, এটা তড়িৎ প্রবাহের দিক। আর এই বৃদ্ধাঙ্গুলটা উপরের দিকে, তার মানে বোর্ড থেকে বের হয়ে আসতেছে এবং সেই বরাবর কাজ করতেছে আমার আরেকটা ফোর্স, সেটা হচ্ছে কত? তাহলে এটা হচ্ছে আমার F2 এর দিক হচ্ছে এটা। আর এই যে ডট, এই যে ডট সাইন, সেটা হচ্ছে আমার F4 এর দিক। তাহলে F4 কাজ করতেছে হচ্ছে ভিতর থেকে বাইরের দিকে, আর F2 ভিতর থেকে ভিতরে ঢুকতেছে। আর এই দুই বরাবর কিন্তু আমার ফোর্স শূন্য। সো আমরা জানি, এখন কথা হচ্ছে যে দুইটা সমান্তরালের বিষয়ের মধ্যে দুইটা বল কাজ করতেছে, মানেও সমান, আবার এর একটা নির্দিষ্ট দূরত্বে কাজ করতেছে। তাহলে সেখানে কি কাজ করবে বলো? তাহলে আমরা জানি সেই ক্ষেত্রে কাজ করে হচ্ছে দ্বন্দ্ব বা কাপলের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? দ্বন্দ্ব বা কাপল। তো এটা আলোচনা করবো এখন। তো এইগুলো একটু মুছে দিই। দ্বন্দ্ব বা কাপল। তো আমরা এখন প্রত্যেকটা ফোর্সের মান কত বের করে রাখছিলাম, যে আমরা জানি যে I2 I4 মানের ক্ষেত্রে বের করছিলাম IV নিউটন। দুই জায়গায় বলের মান ছিল হচ্ছে এত। এখন এরা কতটুকু দূরে কাজ করতেছে? এই দুইটা ফোর্স কাজ করতেছে, মানে বিষয়টা হচ্ছে এরকম লাইন, সেখানে নিচের দিকে কাজ করতেছে হচ্ছে আমার F2, এই F2 মান হচ্ছে IV এবং এখানে কাজ করতেছে আরেকটা ফোর্স, সেটা হচ্ছে এই বোর্ডের উপরের দিকে, এটা বোঝাতে আমি এখানে দিছি, সেটা হচ্ছে I4, সেটার মান হচ্ছে IV। একটা হচ্ছে ভিতরের দিকে, এইজন্য ভিতরের দিকে, এইজন্য আমরা তীরের শেষ টার্মিনাল বুঝাইতে ক্রস, এবং এটা বাইরের দিকে তীর ঊর্ধ্বমুখী, এইজন্য এটা ডট, তার মানে এটা বোর্ডের ভিতর দিকে আসছে। এবং এদের ডিসটেন্স কত ছিল? এই দূরত্বটা, সেটা হচ্ছে আমার L। সো আমরা যারা দ্বন্দ্ব বা কাপল সম্পর্কে জানি, তারা জানি যে এই দ্বন্দ্ব বা কাপলকে আমরা টাউ দিয়ে প্রকাশ করি। সেই টাউ এর মান হচ্ছে কি? যে কোনো একটা বল, সেটা হচ্ছে একটা বলের মান, সে যে কোনো একটা বল, দুইটা বল আছে, যে কোনো একটা বল, তো যে কোনো একটা বল কোনটা? এটা হচ্ছে সূত্র হচ্ছে যে কোনো একটি বল ইনটু লম্ব দূরত্ব, বল দ্বয়ের লম্ব দূরত্ব। সো বলের মান হচ্ছে IV এবং মাঝখানের ডিসটেন্স হচ্ছে L, সুতরাং আসতেছে হচ্ছে ILB। তোমরা একটু যদি লক্ষ্য করো, এখানে ILB আসছে, IB, এই IB এর মান কি? I এবং B এর মান কি আমরা বলতে পারি? এই I এবং B দ্বারা কি হইতাছে? এই তলে যে টোটাল ক্ষেত্রফল আছে সেটাকে বোঝায়, সেটা যতটুকু আছে ততটুকু ক্ষেত্রফলকে বোঝাচ্ছে। তো এখানে আমরা লিখতে পারি A ইনটু B। এখন এটা হচ্ছে যে এখানে টোটাল কি ইফেক্টটা ফেললো, এটা হচ্ছে কিসের মান? দ্বন্দ্ব বা কাপলের মান। এটা হচ্ছে আমার দ্বন্দ্ব বা কাপলের মান। এই দ্বন্দ্ব বা কাপল কি করে? এখন কেন প্রশ্ন হচ্ছে যে মোটরগুলো কেন ঘুরে? সেই ঘুরানোর কারণটা হচ্ছে এখানে আছে আমার এই পাশে ঘুরাইতেছে নিচের দিকে, এটা উপরের দিকে, আলটিমেটলি এটা আমার বারবার এখানে কি করবে? রোটেট করবে, ঠিক আছে। এবং সেই রোটেশনের জন্য যে পরিমাণ টর্ক ইফেক্ট ফেলতেছে, একটা কুণ্ডলী দিয়ে চিন্তা করছি, সেটা হচ্ছে NI এর পরিমাণ, IAB পরিমাণ। I এর মান কি? I হচ্ছে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হইতেছে এটা দিয়ে, আর A হচ্ছে এই যে সারফেসটা আছে সেটার এরিয়া কত, আর B হচ্ছে কি মানের আমি ম্যাগনেটিক ফিল্ড এখানে প্রয়োগ করছি। তারপরে আসতেছে আমরা যখন মোটর ইউজ করি, বৈদ্যুতিক মোটরগুলো, সেখানে একটা কুণ্ডলী থাকে না, থাকে কয়টা কুণ্ডলী? অসংখ্য কুণ্ডলী। তাহলে যদি কুণ্ডলী সংখ্যা n হয়, যদি কুণ্ডলী সংখ্যা n হয়,
তাহলে এই টাউ এর মান কত আসবে? একটার জন্য যদি আই এ বি হয় তাহলে n সংখ্যকের জন্য হবে কি n i a b। এটা হচ্ছে কিসের মান? টর্কের মান। এখন আমরা যেটা বলছিলাম যে এটা হচ্ছে তলের সাথে সমান্তরালে ছিল বা 0 ডিগ্রি কোণে ছিল। এখন আমরা এটা এই পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে উপরের অংশটি মুছে দেই। এরা কি ছিল? তলের সাথে সমান্তরালে ছিল, টর্কের মান বের করছি। এরা তলের সাথে সমান্তরালে ছিল, এইজন্য এখানে কোনো অ্যাঙ্গেলের বিষয় আসে না। কিন্তু যদি এরকম হয় যে একটা ম্যাগনেটিক লাইন এইভাবে আছে, সরি এখানে চুম্বক ক্ষেত্র আছে, কিন্তু আমাদের এই যে ফিল্ডটা সেটা এটার সাথে একটা কোণ করে আছে, অর্থাৎ এই যে চুম্বক কুণ্ডলীটা রাখছি সেটা ধরে একটা অ্যাঙ্গেল করে আছে, সেই অ্যাঙ্গেলের মান ধরো আমি বললাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে এটা, সেই অ্যাঙ্গেলের মান বলে দিলাম আমি থিটা। তখন কি হবে? তখন তো আর এটা সমান্তরাল না, সমান্তরাল হইলে 0 ডিগ্রি ছিল তখন আসছে NIAB। যদি থিটা কোণে না হয়, অন্য একটা কোণে হয়, তাহলে সেটার মান বের করার জন্য আমাকে কি ইউজ করতে হবে? অবশ্যই অ্যাঙ্গেলকে আনতে হবে। সো অ্যাঙ্গেলকে আনার জন্য এখানে যে আমরা পপুলার একটা নিয়ম যে থিটা যখন 0 হইতেছে তখন মান 0 আসছে, আবার এটা যদি একদম 90 ডিগ্রি হয় তখন ম্যাক্সিমাম ঘূর্ণন পাবো আমরা, এটা জানি। সো এই হিসাবে এখানে আসলে ডট গুণন হবে না, এটা হবে একটা ক্রস গুণন। সো এই ক্রস গুণনের যে আউটপুটটা সেটা হচ্ছে যদি থিটা কোণে ক্রিয়া করে তাহলে আমরা এই আউটপুটটাকে লিখব হচ্ছে লিখি সেটা হচ্ছে টোটাল NIAB sin থিটা। থিটার পরিচয় হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর এবং ভি ভেক্টরের মাঝখানে মধ্যবর্তী কোণ। কারণ ক্ষেত্রফল ভেক্টরের দিক হচ্ছে সব সময় কিন্তু যেই তল আছে সেই তলের সাথে লম্ব দিকে, উপরের দিকে অথবা নিচের দিকে, এইটা ডিফাইন করে তোমরা ক্ষেত্রফলটা বের করবা। এখন আমাদের পরিচিত বিষয় হচ্ছে যে দুইটাই যদি সেম হয় তাহলে ভেক্টর রূপে কিভাবে লিখতে পারি? ni ইনটু a ক্রস v ভেক্টর, এবং এটাকে ভেক্টর সাইন দিয়ে যদি লিখি তাহলে এটা আসছে। তার মানে আমি একটার জন্য বের করছিলাম হচ্ছে NIB, একটা কুণ্ডলীর জন্য বের করছিলাম হচ্ছে NIB। প্রথমে সেটা ছিল হচ্ছে 0 ডিগ্রি কোণ বরাবর, তারপর এটা থিটাকে যদি ঘোরায় দেই, অ্যাঙ্গেলটা যদি থিটা করে দেই, তার ফলে আমরা বের করছি n সংখ্যকের জন্য কি পরিমাণ ইফেক্ট ফেলে। এবং আমরা বাস্তবে এই জন্যই দেখতে পাই যে একটা মোটরের চারপাশে যখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে যখন একটা কুণ্ডলী স্থাপন করে তড়িৎ প্রবাহ করি, তারপরে সেখানে একটা রোটেশন বা একটা মোটরের একটা ঘূর্ণনের সৃষ্টি হয়। এখন প্রশ্ন হচ্ছে আরেকটু কথা, সেটা হচ্ছে যে অনেকেই বলে যে এইটা যদি এখন থিটা কোণে আছে, থিটা কোণে থাকার ফলে পরবর্তীতে 3 নং এবং 2 নং লাইন বরাবর তো আর 90 ডিগ্রি বা 180 ডিগ্রি বা 0 ডিগ্রি কোণে থাকবে না, তখন তো একটা আমরা ফোর্স পাওয়ার কথা এই বরাবর এবং এই বরাবর, কথা হচ্ছে পাওয়ার কথা। কিন্তু আমরা যতগুলো ডিভাইস তৈরি করি সেই প্রত্যেকটা ডিভাইসের ভিতর দুইটা অংশ থাকে, এগুলো অ্যাক্সেল বলা হয়। সাইকেলের যখন চালানো হয়, সাইকেলের এই যে রিং এর দুই পাশে কিন্তু দুটো অ্যাক্সেল থাকে, যারা সাইকেল চালায় তারা জানে। সেই অ্যাক্সেল গুলোর কারণে কিন্তু এই পাশে রোটেট করতে পারে না, সাইকেল সবসময় সামনের দিকে ঘুরে। তেমনি ভাবে এই পাশেও একটা অ্যাক্সেল থাকবে, এই যে আমি কুণ্ডলী অঙ্কন করছি সেই কুণ্ডলীর এই পাশেও একটা অ্যাক্সেল থাকে, যে অ্যাক্সেল দ্বারা কি থাকে? আটকানো থাকে। এই অ্যাক্সেল দ্বারা এখানে আটকানো থাকে, এইখানেও একটা অ্যাক্সেল থাকে। সো যদি একটা নির্দিষ্ট সময় পর সেটা থিটা কোণে ঘুরেও যায়, তখন সেখানে ম্যাগনেটিক ফোর্স থাকার পরেও সেটা ঘুরতে পারবে না, কারণ দুই পাশে দুইটা অ্যাক্সেল দিয়ে সেটা কি করে দেওয়া হয়েছে? আটকে দেওয়া হয়েছে, যার ফলে সেটা শুধুমাত্র একবার এদিকে ঘুরবে আর এটা কি নিচের দিকে ঘুরবে। আলটিমেটলি আমি একটা রোটেশন পাবো। সো সবাইকে ধন্যবাদ। আসলে আলোচনার বিষয় এটাই ছিল যে আমরা একটা কুণ্ডলীকে কিভাবে স্থাপন করি ম্যাগনেটিক ফিল্ডে, এবং সেখান থেকে কিভাবে এটা ঘূর্ণনটা হয়, ফাইনালি ইকুয়েশন যেটা আছে সেটা বের করা যায়। সো আশা করি সবাই বুঝে গেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাআল্লাহ এখানে কমেন্ট করতে পারো অথবা তোমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো আমাকে। ইনশাআল্লাহ আশা করি বোঝা গেছে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।